নিউজ 18 বাংলায় স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রাইম নিউজ বলতে গেলে এই মুহূর্তে কৃষকদের জয়, কারণ প্রায় এক বছর পর কৃষক আন্দোলনের ইতি। কেন্দ্রের থেকে সব দাবি আদায় করেছেন কৃষকরা, এরকমটাই তারা দাবি করছেন। কয়েকদিন আগে আমরা দেখলাম 3 কৃষি আইন প্রত্যাহার করা হলো, তারপরেও কৃষকদের থেকে বলা হয়েছিল যে তারা আন্দোলন চালিয়ে যাবেন, কারণ এমএসপি সংক্রান্ত আরো বেশ কিছু তাদের দাবি ছিল। এই মুহূর্তে কৃষক আন্দোলনের নেতারা তারা কি বলছেন বা কেন্দ্রের তরফ থেকেই বা কি রিয়াকশন দেওয়া হয়েছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, রাজীব শোনা যাচ্ছে? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, আরো একবার যোগাযোগ করবো। আপনাদের সেই ছবি দেখাচ্ছে, কারণ আস্তে আস্তে যে প্যান্ডেল এক বছর ধরে সেখানে বাধা হয়েছিল, সিংহ সীমানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্যান্ডেল খোলা হচ্ছে, কারণ 11ই ডিসেম্বর থেকে তারা আস্তে আস্তে বাড়ি ফিরতে শুরু করবেন। দীর্ঘ এক বছর ধরে টানা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং যে সমস্ত দাবি তারা রেখেছিলেন সেই সমস্ত দাবি আদায় তারা সক্ষম বলে জানিয়েছেন। आज एक बड़ी जीत लेके जा रहे हैं, एक अहंकारी डिक्टेटर टाइप सरकार को झुका के हम यहाँ से जा रहे हैं और ये मोर्चे का अंत नहीं है। आज ये सिर्फ सस्पेंड किया है आगे की लड़ाई के लिए और ये तय किया है कि हम फिर बैठेंगे 15 जनवरी को समीक्षा करेंगे जो इस आंदोलन में हमने पाया और आगे की रणनीति क्या होगी। इस पे 15 जनवरी को संयुक्त किसान मोर्चा की एक फिर मीटिंग होगी। অর্থাৎ কৃষক আন্দোলনের নেতারা তাদের এই মুহূর্তে লক্ষ্য তারা বাড়ি ফিরবেন, তাদের আন্দোলনের ইতি হবে। ঠিক কি জানিয়েছেন তারা জানবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আমরা দেখেছি যে কৃষি আইন প্রত্যাহারের পর তারা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছিলেন, কারণ আরো বেশ কিছু দাবি ছিল। সেই সমস্ত দাবি আদায়ে তারা সক্ষম বা সেন্ট্রালের তরফ থেকে তাদের কি রিয়াকশন? দেখো, সিংহু বর্ডারে আজকে যে বৈঠক ছিল কৃষকদের এবং সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকার যে কৃষকদের আন্দোলনের যে সমস্ত বিষয়গুলি তারা মেনে নিয়েছে, যে সমস্ত দাবি ছিল তার সবগুলি সরকার মেনে নিয়েছে এবং তারপরেই কৃষকদের আন্দোলনকারীদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন এবং আন্দোলন প্রত্যাহার করে নেবেন। তবে তার ধীরে ধীরে করবেন। আগামী 11ই ডিসেম্বর থেকে কৃষকরা তারা বাড়ি ফিরে যাবেন এবং 11ই ডিসেম্বর থেকে তারা যে তাঁবু, যে 3টি বর্ডার আমরা জানি দিল্লি সীমানায় 3টি বর্ডার আছে, সেখানে তারা এসে বসেছিলেন, যেখানে হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ থেকে সিংহু সীমানা, টিকরি সীমানা এবং গাজীপুর সীমানা, এই 3টি সীমানা থেকে কৃষকরা কয়েক হাজার কৃষক বসে রয়েছেন এবং গত এক বছর ধরে আমরা জানি যে শীত, গ্রীষ্ম, বর্ষা 3টে সময়েই তারা উপেক্ষা করে দিন রাত সর্বক্ষণ এক করে তারা কিন্তু বসেছিলেন এবং তাদের দাবিতে তারা অনড় ছিলেন। সেই দাবি চালিয়ে যাওয়ার পর একাধিকবার কেন্দ্রীয় সরকারের তরফে বৈঠক হয়েছে এবং কোনো বৈঠকই সেভাবে ফলপ্রসূ হয়নি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নিজে বৈঠকে বসেছেন কৃষকদের সঙ্গে। একদম একদম রাজীব, বোঝাই যাচ্ছে যে 26শে নভেম্বর থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন এক বছরে নানা টানা পড়ে দেখেছে, নানা ঘটনার সাক্ষী থেকেছেন কৃষক আন্দোলনের নেতারা। বারবার বলেছেন এই আন্দোলন চালানোর সময় যে সমস্ত সীমানায় তারা আন্দোলন চালিয়েছিলেন বহু কৃষকের মৃত্যু হয়েছে। সেই কৃষক মৃত্যু বৃথা গেল না, তাদের সমস্ত দাবি তারা আদায় করেছেন। কৃষক নেতারা কি বলছেন শুনবো। इस आंदोलन से किसानों का जो बल है, मानसिक बल और बढ़ेगा और आगे की बार जब आंदोलन की जरूरत पड़ेगी एसकेएम में एक ऐसी संस्था खड़ी होगी है सारे देश के किसानों के लिए नहीं बल्कि सारे देशवासियों के लिए, दुनिया के लिए एक नया स्वरूप आंदोलन का देने वाली संस्था खड़ी हो गई है, जो सरकार के हर गलत काम का हर समय पे जो करारा जवाब देगी। ये किसान आंदोलन आजादी का बाद हिंदुस्तान के सबसे बड़ा जनवादी आंदोलन है। दूसरे है आजादी का बाद सबसे ज्यादा शांतिपूर्ण आंदोलन है और इसके साथ साथ हिंदुस्तान के जनता का
जो एकताबद्ध आंदोलन है, इतना बड़ा एकता भी हिंदुस्तान में कोई दिखाई नहीं दिया है। आज जात के नाम पे, धर्म के नाम पे बांटने का साजिश ये देश में चल रहा है। मगर आज किसान आंदोलन दिखा दिया, हम हिंदू ना, मुसलमान ना, सिख ना, ईसाई ना, हम जाट ना, हम किसान है। কৃষক আন্দোলনরত কৃষকদের পাশে বরাবর থেকেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি সংসদের প্রতিনিধি দলও তারা সেখানে গিয়েছিলেন। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন একবার শুনে নেব। এরা মন থেকে কৃষক বিরোধী, এরা মন থেকে, এদের আত্মা আম জনতার বিরুদ্ধে, এরা জোর করে চাপিয়ে দিয়েছে। এবার যখন দেখছে প্রবল ধাক্কা খাচ্ছে গণ আন্দোলন, কৃষক আন্দোলন, একের পর এক ভোট, মানুষ বিরোধিতা করছেন, সামনে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের ভোট আসছে, তখন ঠেলার নাম বাবাজি। বিজেপির আত্মশুদ্ধি ঘটেনি, এটা বিজেপির এই ক্ষমা চাওয়াটা একটা মুখোশ, কৃষকদের মন পাওয়ার জন্য একটা ভান করছে, অভিনয় করছে। এটা শেষ হবে তখন যদি কেন্দ্রের এই সরকারটাকে বদল করা যায়, যাতে এই বিল বা এই আইন নতুন চেহারায় আবার ভবিষ্যতে আসার কোনো সুযোগ না থাকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি বলছেন এগুলো কৃষকদের মন পাওয়ার জন্য সাময়িক চেষ্টা কেন্দ্র সরকারের। সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি কি বলছেন শুনবো। অহিংস আন্দোলনের জয়, গণতান্ত্রিক আন্দোলনের জয় এবং সঠিক পদ্ধতিতে আন্দোলন করলে যে সরকার চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য হয়, এটা তার প্রমাণ। ভোট বড় বলাই যেহেতু উত্তরপ্রদেশে, পাঞ্জাবে বিশেষ করে নির্বাচন সামনে, নইলে এই কালা কানুনগুলো তারা প্রত্যাহার করতো কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। যে পদ্ধতিতে কানুনগুলোকে পার্লামেন্টে পাশ করানো হলো, সেটা একেবারেই খুব খারাপ কাজ করেছিল সরকার। এই চাপের কাছে তারা নথি স্বীকার করলো, ভাবলো যে এটা না করলে আমরা নির্বাচনী বৈতরণী পার হতে পারবো না। কমিটি করবে শুনলে আমার একটু ভয় লাগে, কারণ ভারতবর্ষে কমিটি তৈরি হয় একটা ব্যাপারকে বিলম্বিত করার জন্য। কিন্তু আমরা চাইব যে সরকার যদি সদিচ্ছা তাদের মনে থাকে, যে লিখিত প্রতিশ্রুতি তারা দিয়েছেন, যত দ্রুত সম্ভব তাদের বাকি দাবিগুলোকে পূরণ করা। অর্থাৎ কৃষক আন্দোলনের কাছে নথি স্বীকার করেছে কেন্দ্রীয় সরকার, এরকমই বলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবো। মাথা নোয়ানোর বিষয় নেই এখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব করে বলেছেন কৃষি আইন, সেই কৃষি আইনের উপকারিতা আমরা কিছু সংখ্যক কৃষককে বোঝাতে পারি। অনেক বিশেষজ্ঞ, কৃষি বিশেষজ্ঞ বা এগ্রিকালচারাল ইকোনমিস্ট এই কৃষি আইনের সপক্ষে বহু কথা বলেছেন, লিখেছেন। কিন্তু তবুও সরকারের পক্ষ থেকে আমরা বা তারাও কিছু সংখ্যক কৃষককে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এই এলাকা, পশ্চিম উত্তরপ্রদেশের এলাকার কিছু কৃষককে আমরা বুঝিয়ে উঠতে পারিনি। বাকি দেশে কিন্তু সেইভাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গ কৃষক আন্দোলনের তেমন কোনো প্রভাব ছিল না। তো স্বাভাবিকভাবে সরকার যেহেতু সবাইকে নিয়ে চলতে হয়, আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসে বিশ্বাস করি, সে সবাইকে নিয়ে চলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। এবার রাজ্য রাজনীতির দিকে নজর রাখা যাবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন জেলা সফর করলেন এবং দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠকও করলেন। সেখানে কিন্তু বিশেষ বার্তা দিলেন যে দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্ঘাত সহ্য করা হবে না। নদিয়ায় গিয়ে দলের একাংশকে এরকমই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাঝে গন্ডগোল হয়েছিল, কেন হয়েছিল? যেটা ইউটিউবে সব দিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ দিদি, একটা সাবোর্ডেজ কাজ করছে, যেহেতু আমি জানি কে করেছে না করেছে। আমি এনকোয়ারি করেছি পুলিশকে দিয়ে, এবং আমি জানি হু ইজ দ্য পারসন বিহাইন্ড অফ দিস গেম। এটা অ্যাকচুয়াল ঘটনা নয়, এটা অ্যাকচুয়াল ঘটনা নয়। ঘটনাটা ঘটানো সাজিয়ে ঘটানো হয়েছে এবং তারপর প্রেসকে দেওয়া হয়েছে, এবং আমি এটা ক্রস চেক করেছি এডিজি ল অ্যান্ড অর্ডারের থ্রুতে এবং সিআইডির থ্রুতে, এবং আই হ্যাভ গট দ্য ইনফরমেশন। দলকে আরো একটি গুরুত্বপূর্ণ বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটের সময় দলই ঠিক করবে প্রার্থী কে হবেন, দলের সিদ্ধান্ত সকলকে মেনে নিতে হবে। একটা স্পষ্ট মেসেজ দিতে চাই, কে কার পক্ষে বিপক্ষে দেখার আমার দরকার নেই। আমি সাজিয়ে গুজিয়ে কিছু লোক পাঠিয়ে ইউটিউবে অথবা ডিজিটালে অথবা পেপারকে দিয়ে দিলাম, এই রাজনীতি একদিন চলতে পারে, চিরদিন নয়। আর একই লোক চিরদিন এক জায়গায় থাকবে, এটাও ঠিক মেনে নেওয়াটাও ঠিক নয়। আর যখন ইলেকশন হবে, পার্টি উইল ডিসাইড কে কন্টেস্ট করবে না করবে। সুতরাং এখানে কোনো রকম ডিফারেন্স অফ ওপিনিয়ন রাখা উচিত নয়, সবাই মিলে একসাথে কাজ করতে হবে, এটা আমি বলে গেলাম।
21শে বিধানসভা ভোটের আগে আমরা দেখেছিলাম যে বিজেপি যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী এবং তিনি বেশ কিছু সভা করেছিলেন, বিশেষ করে ব্রিগেডের সভা। সেখান থেকে এমন কিছু বক্তব্য রেখেছিলেন যে বক্তব্যকে হাতিয়ার করে পরে তার বিরুদ্ধে মামলা করা হয় হাইকোর্টে। সেই মামলায় স্বস্তি মিঠুন চক্রবর্তী। বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, মিঠুন চক্রবর্তীকে অবশ্যই, কারণ তারই ছবি, সেই ছবির দুটি জনপ্রিয় ডায়লগ বলে তাকে মানিকতলা থানার তদন্তকারীদের মুখোমুখি হতে হবে এমনটা কোনোদিন ভাবেননি। তাই এই মানিকতলা থানার এফআইআর, যেটা 6 মে করা হয়েছিল, মূলত 3টি ভারতীয় দণ্ডবিধি ধারা ছিল 153 দিয়ে, মূলত হিংসা ছড়ানো বা ভেদাভেদ তৈরির চেষ্টা সমাজের মধ্যে, এবং 504, 505 অর্থাৎ হুমকি, এছাড়া কমন ইন্টেনশন 34। এই যে এফআইআর ছিল সেই এফআইআরটাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে আসেন। আজকে বিচারপতি কৌশিক চন্দ্র এই এফআইআরটি খারিজ করে দিলেন এবং একই সঙ্গে বিচারপতি জানিয়ে দিলেন 7ই মার্চ ব্রিগেডের সমাবেশে তিনি যে তার জনপ্রিয় ডায়লগগুলি বলেছিলেন, এটা যে কোনো অভিনেতারা তারা সিনেমার ডায়লগ মনোরঞ্জনের জন্য বলে থাকেন, এর সঙ্গে রাজ্যের ভোট পরবর্তী হিংসার কোনো সম্পর্ক নেই। এবং বিচারপতি এও নির্দেশনামায় জানালেন, তিনি বড় আদালতে ঘোষণা করলেন যে তাঁর দুটো জনপ্রিয় ছবি এমএলএ পাকিস্ত এবং অভিমন্যু, এই দুই ছবি দুটি ডায়লগ, যে ডায়লগগুলি তিনি বলেছেন এটা তিনি কখনো অস্বীকার করছেন না। এবং তিনি এই ব্রিগেডের সমাবেশে নয়, তিনি দীর্ঘদিন ধরে এই ডায়লগগুলি বলে আসছেন। শুধু তিনি কেন, এরকম অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই জনপ্রিয় বিভিন্ন ছায়াছবি সিনেমা ডায়লগ বলে থাকেন। এটার সঙ্গে ভোট পরবর্তী হিংসার সম্পর্ক নাই। তাছাড়া 7ই মার্চ যে ডায়লগ বলা হয়েছে তার অভিযোগ দায়ের হচ্ছে 6 মে। সেক্ষেত্রে কলকাতা পুলিশ তদন্ত করার পর যে এফআইআর কগনিটিভ অফেন্স মেড আউট করেছে, অর্থাৎ অপরাধ বলেছে, এটাও আদালত একমত নয়, তাই এফআইআর খারিজ করা হচ্ছে। এই মিঠুন চক্রবর্তীর বড় শক্তির সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় জড়িয়ে, এই যে কমপ্লেন যিনি করেছিলেন এই মানিকতলা থানায় মৃত্যুঞ্জয় পাল, মিঠুন চক্রবর্তী ছাড়া ভোট পরবর্তী হিংসা চালানোর অভিযোগ ছিল একই অভিযোগে দিলীপ ঘোষের নামে। এই এফআইআর হওয়ার কারণে কিন্তু দিলীপ ঘোষ কার্যত পরোক্ষে স্বস্তি পেয়ে গেলেন। একদম, অনেক ধন্যবাদ অর্ণব। পুরভোটের সামনে 19শে ডিসেম্বর, আর তা নিয়ে ইতিমধ্যে প্রচার শুরু হয়ে গিয়েছে। তবে পুরভোটকে সামনে রেখে বেশ কিছু ঘটনা এই মুহূর্তে উঠে আসছে। যেমন রত্নার হোর্ডিং ছেড়ার অভিযোগ উঠছে 131 নম্বর ওয়ার্ড, যেখানে প্রার্থী রত্না চট্টোপাধ্যায়, অর্থাৎ শোভন চট্টোপাধ্যায়ের একসময়ের ওয়ার্ড, সেখানে তৃণমূল প্রার্থী এবারে রত্না চট্টোপাধ্যায়। সেখানেই রত্না চট্টোপাধ্যায়ের পতাকা হোর্ডিং ছেঁড়া পোড়ানোর অভিযোগ উঠছে। তবে সব অভিযোগ উঠছে সিপিআইএম এর বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করছে সিপিআইএম। 10, 12, 15টা ফ্ল্যাগ এক জায়গায় করে আগুন লাগিয়ে দিয়েছে এবং আমার যে হোর্ডিং সেগুলো কেটে দেওয়া হয়েছে। আমার বক্তব্য হলো যে আমরা সবাই রাজনৈতিক লড়াই করতে এসেছি। আমি কেন জিততে চাই, তারা কেন জিততে চাই, মানুষের কাছে আমরা প্রকাশ করব। এখানে হঠাৎ হোর্ডিং কেটে ফ্ল্যাগ পুড়িয়ে যদি ওরা মনে করে তৃণমূল কংগ্রেসকে দাবানো যাবে, এ তো কখনো সম্ভবই নয়। আজকে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস, তো তারপরেও সিপিএম এখানে নেই। এখানে সিপিএম এর ভোট মানে অত্যন্ত কম, তারপরেও কি সাহস এরা করছে আমি জানি না। তবে আমি আমার কর্মীদের বলেছি কোনো রকম ঝামেলায় জড়াতে না। আমার কাছে সকালবেলায় এই খবরটা এসেছে, আমি নিজেও গেছিলাম ওখানে, আমাদের কর্মীদের সঙ্গেও কথা বলেছি। কারণ বিষয়টা হচ্ছে আমাদের দল এই সংস্কৃতিতে বিশ্বাসী নয়, আমাদের দল এই ধরনের ঘটনাকে সমর্থনও করে না। এবার যেই কর্মীর বিরুদ্ধে অভিযোগ তাকে আমি কথা বলেছি, সে বলছে আমি ঘটনা ঘটাইনি, আমি করিনি। এবার বিষয়টা আমাদের খোঁজখবর নিতে হবে। খোঁজখবর নিয়ে যদি সত্যি সত্যি কেউ আমাদের দলে অপরাধ করে থাকে সে নিশ্চয়ই শাস্তি পাবে, কিন্তু আমরা মনে করি এই ধরনের সংস্কৃতি আমাদের কোনো কর্মী ঘটায়নি। অন্যদিকে নির্দল প্রার্থী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং ছেড়ারও অভিযোগ উঠছে। গিরিশ মুখার্জি রোড এবং টাউনসেন্ট রোডের ক্রসিং এ তার হোর্ডিং ছেড়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সরাসরি অভিযোগ না করলে পরোক্ষে তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ করছেন তিনি। বহিরাগতদের নিয়ে ঘটনাটি ঘটানো হয়েছে বলেও তিনি অভিযোগ করছেন। বিষয় নিয়ে অনলাইনে অভিযোগ জানিয়েছেন প্রার্থী, যদিও এই ঘটনার সঙ্গে কোনো যোগ নেই বলে জানিয়ে দিলেন তৃণমূল নেতা সন্দীপ বক্সী। সকালবেলাতে আমার কাছে এখান থেকে ফোন গেল যে আপনার হোর্ডিংয়ে বড় হোর্ডিং, এটা খুব দেখতেই পাচ্ছেন অনেকটাই বড়। আমার তো এমনি ছোটো ছোটো ওই একটা আধটা বড় করেছিল যে কেটে ফেলে দিয়েছে আর কি, ছিঁড়ে ফেলে দিয়েছে। এখন আমার কাছে তো কোনো প্রমাণ নেই কে করেছে, তবে যে করেছে বা যে এটাকে উস্কাচ্ছে সে আমার নিশ্চয় মঙ্গল নিশ্চয়ই চায় না, আমার হিত হইতেছি নয়, সেরকম কে করেছে তোমরা বুঝতে পারো। নির্দল প্রার্থী কেউ ব্যানার ছেড়া আমি প্রথম দেখলাম। কোনো দল নির্দল ব্যানার ক্যান্ডিডেটের ব্যানার ছিঁড়বে না। ব্যানার ছিঁড়লে বিজেপি, কংগ্রেস, সিপিএম এসবে হলে তৃণমূলের সাথে যাই হতো।
এটা কোনো ব্যাপারই, এটা অতি সামান্য ব্যাপার। এখানে কোনো মানে কেউ ছেড়েছে কি ছেড়েছে কেউ জানে না, রাত্রিবেলা কি হয়েছে না আছে কেউ জানে। পুরভোটকে সামনে রেখে বেশ কিছু অভিযোগ আপনাদের সামনে তুলে ধরলাম, তবে প্রচার থেমে থাকেনি প্রার্থীদের। ভোট প্রচারে মালা রায় কলকাতা পুরসভার 88 নম্বর ওয়ার্ডে সাংসদ মালা রায়কে প্রার্থী করেছে তৃণমূল। বাড়ি বাড়ি জনসংযোগে তৃণমূল প্রার্থী। প্রার্থী হলে ভোট তো চাইতেই হয়, তাহলে অনেকেই ভাবেন যে প্রার্থী হয়েছেন, অন্য প্রার্থীরা এসছেন, তৃণমূলের প্রার্থী আসেনি। সেটা বলবার সুযোগ দেব কেন? কোনো কিছু যখন অভাব রাখিনি তখন এই কথা বলারও সুযোগ দেব না। যে প্রার্থীরা বিরোধী প্রার্থী দাঁড়িয়েছেন কখনই তাদের আমি কোনো ছোট করতে চাই না, তারা তাদের মতো প্রচার করবে, আমরা আমাদের কাজ নিয়ে উন্নয়ন নিয়ে প্রচার করব। 111 নম্বর ওয়ার্ডে সকাল সকাল প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সন্দীপ দাস। গড়িয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বললেন। যদি হেরে যায় যে কোনো কারণে এই ওয়ার্ড, তাহলে প্রার্থী আমি, আর আমরা যদি জিতি, এই জিতটা সবার এবং কাউন্সিলরও সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করব, এবং আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে টু উইন ওভার দ্য হার্ট অফ এভরি পিপল। এবং সেটা করতে গেলে যেই ভার্টিক্যালি আমরা কাজ করছি তার জন্য একটাই কাজ, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পানীয় জলের একটা বিশাল সমস্যা আছে, আতাবাগান থেকে শুরু করে সারদা পার্ক, সুভাষপল্লী, এইসব অঞ্চলগুলোতে। এবং আমাদের বিধায়ক থেকে আপনাদের জানিয়ে রাখি, বিধায়ক তহবিল থেকে 3.2 মিলিয়ন গ্যালনের একটা ওয়াটার বুস্টিং পাম্প সুভাষপল্লীতে হচ্ছে। সেটা যারই হোক না কেন, সামরিক বা অসামরিক, আকাশে উড়ে, কিন্তু দুর্ঘটনা সম্ভাবনা যখন তখন হতো। দুর্ঘটনায় এমনটাই অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা তার দাবি। আর এই MI-17 V5 যেটা নিয়ে চর্চা, ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার, সেই কপ্টার ভেঙেই নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। কি রয়েছে এই কপ্টারে দেখুন। বুধবার বেলা প্রায় 12:30 তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কপ্টার MI-17 V5। ভারতীয় বায়ুসেনার দ্য বেস্ট কপ্টার। মূলত সেনাবাহিনী রসদ পৌঁছানোর কাজে ব্যবহার হয় এই কপ্টার। বিশ্বের সব থেকে অত্যাধুনিক কপ্টারগুলির মধ্যে অন্যতম। MI-17 V5 হেলিকপ্টার রাশিয়ায় তৈরি। ব্যবহার হয় অস্ত্র সরবরাহ, তল্লাশি এবং উদ্ধার কাজে। সামুদ্রিক এবং মরু ঝড়েও উড়তে সক্ষম। এই কপ্টারে আছে প্যারাশুট, সার্চ লাইট। খারাপ আবহাওয়াতেও ভেসে থাকতে পারে MI-17 V5, রাতেও উঠতে পারে। বিমানের মতো এই কপ্টারেও রয়েছে অটো পাইলট সিস্টেম। সর্বাধিক 13,000 কেজি ওজন বইতে পারে। MI-17 V5-এ থাকে ক্ষেপণাস্ত্র, রকেট, এছাড়াও থাকে 23 mm মেশিন গান, সাবমেরিন গান। এমন অত্যাধুনিক হেলিকপ্টারই ভেঙে পড়ল। অ্যাক্সিডেন্ট অনেক কারণে হতে পারে, টেকনিক্যাল কারণে হতে পারে, হিউম্যান এরার কারণে হতে পারে, পাইলটের এরারের কারণে হতে পারে, মেইনটেনেন্স স্টাফের কারণে হতে পারে, ওয়েদারের কারণে হতে পারে। বেস্ট অফ দি এয়ারক্রাফটসেরও হয়, আবার পুরনো লেগেসি এয়ারক্রাফট এখনো ফ্লাই করে যাচ্ছে উইদাউট এনি অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট। ইট ইজ আ মেকানিক্যাল ফেলিয়ার। হেলিকপ্টারে এমন একটা ত্রুটি হলো, একটা ডিফেক্ট ডেভেলপ করলো, যেটা পাইলট সামলাতে পারেনি। দ্য বেস্ট হেলিকপ্টারে VVIP, সেই কপ্টারই ভেঙে পড়ে কুন্নুরে। কেন? শুরু হয়েছে তদন্ত। নিউজ 18 বাংলা। বাবার পথ ধরেই নাম লেখান সেনাবাহিনীতে। গোর্খা রাইফেলস থেকে দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ। তারকা খচিত ইনিংসের ইতি নীলগিরির বুকে। তারকা খচিত ইনিংসে হঠাৎ ইতি। কপ্টার দুর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ স্টাফ বিপিন রাওয়াত। গাড়োয়ালি রাজপুত পরিবারের সন্তান। উর্দির জৌলুস দেখে বড় হওয়া। ছোট থেকেই বড় স্বপ্ন, দেশের জন্য প্রাণ দেওয়ার স্বপ্ন। বিপিন রাওয়াতের জন্ম 1958 সালের 16 মার্চ উত্তরাখণ্ডের পৌরিতে। স্কুল জীবন কাটিয়েছেন দেরাদুনে। সেখান থেকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তারপর ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। রাওয়াতের পরিবারের কয়েক প্রজন্ম সেনাবাহিনীতে। বিপিন রাওয়াতের বাবা লক্ষ্মণ সিং রাওয়াত। লক্ষ্মণ সিং বাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। গোর্খা রাইফেলসে ছিলেন লক্ষ্মণ সিং রাওয়াত। পরে সেই গোর্খা রাইফেলসেরই দায়িত্ব ওঠে বিপিন রাওয়াতের হাতে।
সেনাবাহিনীতে দীর্ঘ কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন রাওয়াত। 1978 সালে বাহিনীতে যোগ দেন তিনি। শুরুর দিনগুলো কাটিয়েছেন মূলত জম্মু কাশ্মীরে। ইস্টার্ন কমান্ডের দায়িত্ব সামলেছেন। 2016 সালে সেনা প্রধান। 4 বছর পর চিফ অফ ডিফেন্স স্টাফ। তিনিই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তার আমলেই সার্জিক্যাল স্ট্রাইক। তার আমলেই মায়ানমার সীমান্তে জঙ্গি দমন অভিযান। সুদক্ষ এই যোদ্ধার অভিযান হঠাৎই শেষ নীলগিরিতে। এই দুর্ঘটনায় নিহত রাওয়াতের স্ত্রী মধুলিকাও। মধ্যপ্রদেশের মেয়ে মধুলিকা সেনাকর্তাদের স্ত্রীদের নিয়ে তৈরি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। রাওয়াত দম্পতির 2 কন্যা সন্তান রয়েছে। অনেকেই মনে করতেন অবসরের আগে রাওয়াতকে 5 তারা ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হতে পারে। তার আগেই বিদায় বিপিন। নিউজ 18 বাংলা। নাগাল্যান্ড ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন তৃণমূল সাংসদরা। সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই আপসপা প্রয়োগের দাবি তুলেছে তৃণমূল, আর এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপিও তুলে দেয় তৃণমূল। নাগাল্যান্ডে সেনার হাতে নিরীহ গ্রামবাসীর মৃত্যু। উত্তাল দেশ। নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পর থেকেই আপসপা প্রত্যাহারের দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে নাগাল্যান্ড ইস্যু নিয়ে কথা বলতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদদের 7 সদস্যের প্রতিনিধি দল দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তৃণমূল সাংসদদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপরাধীদের রেয়াত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া শুরু হয়েছে। আসানসোলে বানপুর রোডে 2 মহিলার মারপিট দেখুন। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, যে ছবিটা দেখে মনে হচ্ছে মানে ঠিক কি ঘটেছিল, আর পুলিশের থানার সামনে আমরা যদি এরকম ভাবে মারধর করতে দেখছি, এক মহিলা নিজেই হাতে আইন তুলে নিয়েছেন, সেক্ষেত্রে পুলিশের কি বক্তব্য? দীপক, আপনার স্বামীর নাম কি করেন? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আসানসোলে যে ছবি দেখছেন, আসানসোল বার্নপুর রোডে এই ঘটনাটি ঘটেছে এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই ঘটনা। তবে থানার সামনে এভাবে আরেক মহিলাকে মারধর করছেন এক মহিলা। দীপক, ঠিক কি ঘটেছিল এবং থানার সামনে এভাবে মারধর করছেন, কি বিষয়টা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় গলতে নারাজ তৃণমূল। আমরা বলেছি যেভাবে সুপ্রিম কোর্ট ইমপ্লিমেন্ট করতে বলেছে সেইভাবে সুপ্রিম কোর্ট অর্ডার অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে। নাগাল্যান্ড ইস্যুতে বুধবার উত্তাল ছিল রাজ্যসভা। কেন্দ্র বিরোধিতায় সুর চড়ান নাগাল্যান্ডের সাংসদ। These armed forces special powers have bided nothing for this country except animosity among the people of this region, the northeastern region and the mainland. Ultimately, the casualty is inflicted on the unity and integrity of this country. Yes. So, all the efforts that has been put in by wise men, by leaders, by right-thinking citizens of this country from all walks of life have just been destroyed in a matter of few hours.
নাগাল্যান্ডের ঘটনার পরেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। টুইটে তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব আফস্পা প্রত্যাহারের দাবি জানান। ঘটনার প্রতিবাদ জানিয়ে মৃতদের পরিবারের পাশে থাকার জন্য নাগাল্যান্ড যাওয়ার সিদ্ধান্তও নেয় তৃণমূল কংগ্রেস। নাগাল্যান্ডে 144 ধারা জারি থাকা শেষ পর্যন্ত সফর বাতিল হয়। নাগাল্যান্ডকে সামনে রেখেই কেন্দ্র বিরোধী আন্দোলন জোরদার করতে চাইছে তৃণমূল। নিউজ 18 বাংলা। পুরো ভোটের ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। কলকাতা পুরো ভোটে বিজেপির স্লোগান কলকাতা জিতবে, জিতবে বিজেপি। ইস্তেহার মঞ্চ থেকে শাসক তৃণমূলকে কড়া তোপ শুভেন্দুর। কলকাতা পুরো ভোটের যুদ্ধ এখন পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, প্রচারে প্রচারে, ইস্তেহারে। বুধবার পুরো ভোটের ইস্তেহার প্রকাশ করলো বিজেপি। ইস্তেহারের নাম কলকাতা জিতবে, জিতবে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দুর তোপের মুখে কলকাতা পুরসভার 73 নম্বর ওয়ার্ড, মুখ্যমন্ত্রীর পাড়া। टीएमसी का कैंडिडेट है, प्रोफेशन का नाम क्या है? सोशल वर्कर। कैंडिडेट का नाम श्रीमती काजरी बनर्जी। बेहाला में देख लीजिए, घर में तीनों उम्मीदवार, एफिडेविट सब देख लीजिए ना, काट मनी कैसे आता है। प्रोफेशन ओनली सोशल सर्विसेज और करोड़पति। বিজেপির ইস্তেহারে উঠে এসছে উন্নয়নের 5 দিশা: শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, স্বচ্ছতা, সুরক্ষা। নাম না করে শাসক দলের মেয়রদের কটাক্ষ। नेताजी सुभाष चंद्र बोस उस कुर्सी पे बैठे थे और उस समय के 3 मेयर प्रेसिडेंसी कॉलेज के थे, और अभी लास्ट 3 मेयर अफसोस के साथ कहना पड़ता है कि प्रेसिडेंसी जेल में गए थे। তথাগত রায় যেভাবে কামিনী কাঞ্চনের কথা বলেছেন, ফলে নারীদের ভূমিকা কি হবে এবং অর্থের ভূমিকা কি সেগুলো তাদের ইস্তেহারে লেখা আছে কিনা আমি জানি না। যারা কুৎসা করছেন সেই বিজেপি সিনিয়র লিডাররা, তারা ভোটটা লড়লেন না কেন? ছোট লালবাড়ির লড়াই এখন দোরগোড়ায়। লড়াইয়ে জমি ছাড়তে রাজি নয় কোনো পক্ষই। নিউজ 18 বাংলা। বিজেপি বিধায়কের চোর স্লোগান, তৃণমূল মিছিল থেকে উঠল স্লোগান। আর মিছিলের নেতৃত্বে শান্তিকা বন্দ্যোপাধ্যায়। স্লোগান ঘিরে বাঁকুড়ায় চাপানুতর। তৃণমূলের মিছিল থেকে বিজেপি বিধায়ককে লক্ষ্য করে স্লোগান, তার জেরেই চাপানুতর বাঁকুড়ায়। মঙ্গলবার বাঁকুড়া শহরে কানকাটা এলাকায় তৃণমূলের মিছিল, ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পাশ দিয়ে যাচ্ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তখনই উত্তেজনা। বিজেপি বিধায়ককে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর মন্তব্য করে স্লোগান, গলা মেলান সায়ন্তিকাও। এই নিয়েই চাপানুতর। এই